নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নতুন একটি বই, পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন কি। বইটি পাবলিশ করেছে ৩৬ জুলাই পাবলিকেশনস। এটি সংকলন করেছেন জহিরুদ্দিন বাবর, সম্পাদনায় মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদক কারেন্ট নিউজ। বইটি যারা পড়তে পারেন আশা করি ক্রয় করে পড়বেন, এবং যারা না পড়তে পারেন তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বইটির মূল্য ৩০ টাকা। সংখ্যানুপাতিক নির্বাচন কি? জাতীয় সংসদের মর্যাদা। জাতীয় সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু, রাজনীতির রাজা। দেশ কোন নীতি অনুযায়ী চলবে, দেশের উন্নয়ন কীভাবে হবে, জনগণের প্রকৃত কল্যাণ কেমন করে সাধন করা যাবে, দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উপায় কী, বিশ্ব সমাজে সম্মানজনক আসনে অধিষ্ঠিত হতে হলে কোন কোন দিক দিয়ে দেশের উন্নতি প্রয়োজন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ফোরামই হলো জাতীয় সংসদ। যাদের দেশ গড়ার মন মানসিকতা আছে, যারা মেধা, জ্ঞান ও চরিত্রে সমৃদ্ধ, যারা দেশ, জাতীয় জনগণের সার্বিক উন্নতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, ব্যক্তি স্বার্থে যারা রাজনীতি করে না বরং দেশের স্বার্থ চিন্তা করে রাজনীতি করে, তারা যদি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন তবেই সংসদের মান মর্যাদা রক্ষা পেতে পারে। বর্তমানে দেশে যে মানের রাজনীতি প্রচলিত রয়েছে তাতে ওই মানের সদস্যদের নির্বাচিত হবার সামান্যতম সম্ভাবনাও নেই। বর্তমান রাজনীতির লক্ষ্যই হলো ক্ষমতা দখল করা, দেশকে গড়ে তোলা আসল লক্ষ্য নয়। এটা নিছক ক্ষমতার রাজনীতি, দেশ গড়ার রাষ্ট্রনীতি নয়। যখন সংসদের অধিবেশন চলে তখন সংসদে বিতর্কের মান, সদস্যদের ভাষণের আলোচ্য বিষয়, বিরোধী দলের সদস্যদের আজব আচরণ ইত্যাদি উন্নত সংসদের কোনো পরিচয় বহন করে না। এ পরিস্থিতির জন্য আমাদের দেশের রাজনীতির ধরন ও সংসদ সদস্য নির্বাচনের পদ্ধতি প্রধানত দায়ী। দেশ গড়ার রাজনীতির প্রচলন না হলে এবং ব্যক্তিগতভাবে সদস্যদের নির্বাচিত হওয়ার প্রচলিত পদ্ধতির পরিবর্তে উন্নত কোনো পদ্ধতি চালু করা না গেলে জাতীয় সংসদকে যথাযথ মর্যাদায় উন্নীত করা সম্ভব নয়। পৃষ্ঠা ৪। প্রচলিত পদ্ধতিতে একজন প্রার্থীকে বিরাট অঙ্ক ব্যয় করতে হয়। প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। দেশ গড়া আসল লক্ষ্য নয়, ক্ষমতাসীন হওয়াই প্রধান উদ্দেশ্য। এ কারণেই আমাদের রাজনীতি চরমভাবে কলুষিত। রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে এবং সংসদের মর্যাদা উন্নত করতে হলে প্রচলিত নমিনেশন পদ্ধতিতে মৌলিক পরিবর্তন অপরিহার্য। প্রচলিত পদ্ধতি অনুযায়ী রাজনৈতিক দল নির্বাচনে নমিনেশন দেবার জন্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করে। প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিগণ নির্দিষ্ট আসনে দলীয় নমিনেশন পাওয়ার যোগ্যতম ব্যক্তি হিসেবে প্রমাণের প্রচেষ্টা চালান। নমিনেশন পাওয়ার পর প্রার্থী নিজের উদ্যোগেই নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হন। নির্বাচন প্রচার অভিযানের যাবতীয় ব্যয়ভার তিনিই বহন করেন। দলীয় কর্মীরা তারই অর্থে প্রচার অভিযানে ভূমিকা পালন করে। নির্বাচনের তারিখের কয়েকদিন পূর্বে প্রার্থী বা তার এজেন্ট সাধারণ ভোটারদের বাড়িতে দোয়া চাইতে যান এবং হাতে একটা খাম ধরিয়ে দেন। খামে থাকে নতুন নোট। ভোটারের অবস্থা অনুযায়ী টাকার অঙ্ক বিভিন্ন হয়। অনেক ভোটারই মনে করে যে ভোটের কোনো সফলতা আমরা পাই না, নগদ যা পেলাম তাই ভালো। প্রচলিত পদ্ধতিতে নমিনেশন পাওয়ার কৌশল। টাকার জোরে এমপি নির্বাচিত হওয়া যায় বলে কোনো টাকাওয়ালা লোক নির্বাচনকে টার্গেট হিসেবে গ্রহণ করে এবং নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে নার্সিং পরিচর্যামূলক ক্রিয়াকাণ্ড করতে থাকে। টাকা খরচ করে একদল এজেন্ট নিয়োগ করা হয় যারা নির্বাচনে প্রার্থীকে জনপ্রিয় করতে সারা বছরই প্রচারণা চালাতে থাকে। বিভিন্ন সমিতি, ক্লাব ও যুব সংগঠনকে আর্থিক অনুদান দিয়ে তাদের সমর্থন আদায় করে বছরের পর বছর নার্সিং করতে বিরাট অঙ্কের অর্থ লগ্নি করে নির্বাচিত হতে চায়। এটাকে তারা একটা ব্যবসা হিসেবেই গ্রহণ করে। এমপি হতে পারলে লগ্নি করা টাকার চেয়েও অনেক বড় অঙ্কের টাকা কামাই করার সুযোগ পেয়ে যায়। নির্বাচনে যে দলের বিজয়ের সম্ভাবনা আছে মনে করে সে দলই নির্বাচনের পূর্বে যোগদান করে যাতে এমপি হবার পর সরকারি সুযোগ হাসিল করে আরও বেশি টাকার মালিক হওয়া যায়।
ক্ষমতাই যে দেশে রাজনীতির একমাত্র লক্ষ্য, সে দেশে এ জাতীয় লোক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করে তারা সম্পদশালী ও জনবলের প্রমাণ দিতে পারলে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে দলে যোগদানের ব্যবস্থা করা হয়। পত্রিকায় যখন ছবি দেখা যায় যে অমুক ব্যক্তি অমুক রাজনৈতিক দলের প্রধানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন, এক্ষেত্রে সেও এলাকার পোস্টারিং করে ঈদের শুভেচ্ছা জানায়, তখন সহজেই বোঝা যায় যে ওই ব্যক্তি আগামী নির্বাচনে ওই দলের নমিনেশন কিনে নিয়েছেন। এভাবেই নির্বাচনে টাকার খেলা চলে এবং টাকাওয়ালারা এমপি ও মন্ত্রী হন। কোনো ব্যক্তি দলের নির্বাচনী তহবিলে কয়েক কোটি টাকা অনুদান দিয়ে দলের নমিনেশন ক্রয় করার নজির এদেশে যথেষ্ট আছে। টাকার জোরে নির্বাচিত সদস্যদের দিয়ে আর যাই হোক দেশ গড়া সম্ভব হবে না। পিআর সংখ্যানুপাতিক নির্বাচন কি? সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব, ইংরেজি পিআর বা প্রপোরাইলেশন রিপ্রেজেন্টেশন। নির্বাচনী ব্যবস্থা বলতে এমন নির্বাচনী ব্যবস্থাকে বোঝায় যেখানে আসন বণ্টন হয়। প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে এ ব্যবস্থায় বিভিন্ন দলকে সুষম হারে প্রতিনিধিত্ব প্রদান করা হয়, যার মাধ্যমে প্রদত্ত ভোট কীভাবে প্রদান করা হয়েছে তা প্রতিফলিত হয়। এ পদ্ধতি যে নামে পরিচিত হলো আইন পরিষদে রাজনৈতিক দলের অনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি। 1899 সালে বেলজিয়ামে সর্বপ্রথম এ পদ্ধতি প্রবর্তিত হয়। বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে 91টি রাষ্ট্রে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রচলিত রয়েছে। ভোটদান পদ্ধতির প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে একটি আইনসভার প্রত্যেক প্রতিনিধি প্রায় সমান সংখ্যক ভোটার দ্বারা নির্বাচিত হয়ে থাকে। এর কারণে নির্বাচনী ব্যবস্থার প্রচলিত ক্ষেত্র যেখানে কেবলমাত্র একটি দলকে বেছে নেওয়ার সুযোগ থাকে, সেখানে এই পদ্ধতি প্রতিটি দলকে প্রাপ্ত ভোটের সংখ্যা বা ভোট বণ্টনের অনুপাতে আসন বণ্টন করা হয়। এমন নির্বাচনে টাকার খেলার সুযোগ নেই এবং অর্থশালী না হলেও প্রকৃত যোগ্য প্রতিনিধি নির্বাচনের সুযোগ রয়েছে। নির্বাচনের দাবি পূরণের প্রয়োজনে স্বৈর শাসকরাও নির্বাচনের প্রহসন করে থাকে। তাই যে কোনো ধরনের নির্বাচনী গণতন্ত্রের দাবি ও উদ্দেশ্য পূরণ করে না। যে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে অবাধে তাদের রায় প্রকাশ করতে পারে না, তার নির্বাচনের নামে প্রতারণা মাত্র। নির্বাচনের আসল উদ্দেশ্য সফল করতে হলে এমন পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন যাতে জনগণের সত্যিকার প্রতিফলন ঘটে। তা নিখুঁত ও ত্রুটিবিহীন পদ্ধতি হওয়া অপরিহার্য। পিআর এর মাধ্যমে সংসদ সদস্য যেভাবে নির্বাচিত হবে। নির্বাচনের পূর্বে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী দল সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য সদস্য হবার যোগ্য ব্যক্তিদের একটা তালিকা নির্বাচন কমিশনের নিকট জমা দেবে। ওই তালিকাটিতে দলীয় ব্যক্তিদের নাম যোগ্যতার ভিত্তিতে ক্রম অনুযায়ী সাজানো থাকবে। দলের সবচেয়ে যোগ্য ব্যক্তির নাম প্রথমে এবং ক্রমান্বয়ে এভাবে সিরিয়াল থাকবে। এভাবে দলীয় তালিকাটি তৈরি করে নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রাপ্ত মোট ভোট সংখ্যার অনুপাতে যে দল যে কয়টি আসনের অধিকারী হয়, নির্বাচন কমিশন দলীয় তালিকায় প্রথম থেকে শুরু করে ওই সংখ্যক ব্যক্তিকে নির্বাচিত ঘোষণা করবে। সংসদে মোট আসন সংখ্যার সমান সংখ্যক ব্যক্তির নাম তালিকায় থাকাই স্বাভাবিক। কোন দল এর কম সংখ্যক ব্যক্তির তালিকাও দিতে পারে। কোনো দল যদি নির্দিষ্ট সংখ্যক ভোটের কম পায়, তাহলে সংসদে ওই দলের কোনো প্রতিনিধিত্ব থাকবে না। যেমন তুরস্কে মোট প্রদত্ত ভোটের শতকরা 10 ভাগের কম ভোট পেলে কোনো দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে না। এ পদ্ধতির নাম আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি। প্রত্যেক দল প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন লাভ করবে। পিআর পদ্ধতির বৈশিষ্ট্য। এ পদ্ধতিতে নির্বাচনে কোনো প্রার্থীকে ব্যক্তিগত উদ্যোগে ভোটারদের সমর্থন সংগ্রহ করতে হয় না। তাই ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করে নির্বাচিত হওয়ার ঝামেলাও পোহাতে হয় না। ফলে টাকার খেলার কোনো সুযোগই থাকে না। অযোগ্য লোকের টাকার জন্য নির্বাচিত হওয়ার জঘন্য প্রথা ভেঙে যায়। এ পদ্ধতিতে রাজনৈতিক দলকে দেশ গড়ার নিজস্ব পরিকল্পনা নিয়ে জনগণের দরবারে হাজির হতে হয়। ভোটাররা যে দলের পরিকল্পনা ও কর্মসূচি বেশি পছন্দ করে সে দলকেই ভোট দেয়। ভোটাররা কোনো ব্যক্তিকে নয়, দলকেই ভোট দেয়। এ পদ্ধতিতে জনগণ কোন দলকে
আবেগ তাড়িত হয়ে বিবেচনা করে বা কোনো নেতাকে ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির কারণে সমর্থন করে না। রাষ্ট্রের কল্যাণ উন্নয়নের জন্য কোন দলের কোন কর্মসূচি রয়েছে তাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। এভাবে রাজনৈতিক মান স্বাভাবিকভাবেই উন্নত হতে থাকে এবং জনগণের রাজনৈতিক অভিজ্ঞতা বৃদ্ধি পায়। আবেগের চেয়ে যুক্তি ও বুদ্ধি রাজনৈতিক ময়দানে স্থান লাভ করে। এ পদ্ধতির নির্বাচনে প্রত্যেক দলের সবচাইতে অধিক যোগ্য ব্যক্তিগণ পার্লামেন্টে নির্বাচিত হন। জ্ঞান ও বুদ্ধিবৃত্তির দিক দিয়ে দেশের উন্নত মানের নেতৃবৃন্দ পার্লামেন্টে সমবেত হওয়ার ফলে আইনসভার মান অনেক উন্নত হবার সুযোগ হয়। দেশে যত রকম আদর্শ চিন্তাধারার লোক উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করে তাদের সবার প্রতিনিধিত্বই পার্লামেন্টে নিশ্চিত হয়। ব্যক্তিকে ভোট দিলে কোনো এক চিন্তাধারায় লোক যে কোনো আসনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায়। ভিন্ন চিন্তাধারা ও আদর্শের লোক কোনো আসনেই সংখ্যাগরিষ্ঠ না হলে তাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে পৌঁছাতে পারে না। অথচ জনগণের মধ্যে তাদের সংখ্যা বেশ উল্লেখযোগ্য থাকতে পারে। জনগণের প্রতিনিধি হবার গুণাবলী ও যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গণ্য করে ব্যক্তিগত পর্যায়ে এলাকার অর্থ লগ্নি করতে থাকে এবং একদল মাস্তানকে নির্বাচনী এজেন্ট হিসেবে গড়ে তুলে এমপি হবার সাধনায় লিপ্ত হয়, তাদের উৎপাত সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। দলকে ভোট দেবার পদ্ধতি চালু হলে কোনো ভোটারের ভোটই অর্থহীন হয় না। ব্যক্তিকে ভোট দিলে যে প্রার্থী পরাজিত হয় তার প্রাপ্ত সকল ভোটই কাজে লাগলো না, কিন্তু দলকে ভোট দিলে এই দলের প্রাপ্ত সব ভোট মিলে সংসদে কত প্রতিনিধি নির্বাচিত হতে পারে। ব্যক্তিকে ভোট দিলে কিছু সংখ্যক ভোটার মনে করে যে যার বিজয়ী হবার সম্ভাবনা তাকেই ভোট দিব, যাতে আমার ভোটটা পচে না যায়। দলকে ভোট দিলে কারো ভোটই পচার আশঙ্কা থাকে না। প্রচলিত পদ্ধতিতে কোনো দল প্রচুর ভোট পাওয়া সত্ত্বেও ভোট সংখ্যার তুলনায় আসন অনেক কম পেতে পারে। 2001 সালের নির্বাচনে প্রায় 198 আসনে বিজয়ী বিএনপি এর কাছাকাছি সংখ্যক ভোট পেয়েও আওয়ামী লীগ মাত্র 59টি আসনে বিজয়ী হয়েছে। আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরা প্রচুর ভোট পেয়েও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। দলকে ভোট দিলে প্রতি দল প্রাপ্ত মোট ভোট সংখ্যার অনুপাতে আসন লাভ করবে এবং ভোটারদের যথার্থ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আনুপাতিক পদ্ধতিতে রাজনৈতিক ময়দানে দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতিযোগিতায় চলবে। রাজনৈতিক দল জনগণকে আঞ্চলিকতা, গোষ্ঠীপ্রীতি ও ব্যক্তি পূজার পরিবর্তে দলীয় আদর্শের দিকে আহ্বান জানাবে। নির্বাচন অভিযানের সময় দলীয় আদর্শ কর্মসূচির চর্চায় প্রাধান্য পাবে। এতে দেশ গড়ার ব্যাপারে জনগণের উন্নত প্রশিক্ষণের সুযোগ হবে। প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে ব্যক্তি পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ না থাকায় পারস্পরিক বিদ্বেষ, আশালীন সমালোচনা ও সংঘর্ষের কোনো আশঙ্কা থাকবে না। দলকে ভোট দেওয়ার প্রচলন হলে গণতান্ত্রিক পরিবেশ উন্নত হবে। জনগণের নিকট ব্যক্তির চেয়ে দল, দলের কর্মসূচি ও ম্যানিফেস্টো অধিকতর গুরুত্ব পাবে। দলের নেতৃত্ব ব্যক্তি ভিত্তিক না হয়ে যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর 2005 সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ মোহাম্মদ কামরুজ্জামানের রচিত পুস্তিকা 2002 সালের জানুয়ারিতে প্রকাশিত স্থিতিশীল গণতন্ত্র সমানুপাতিক পদ্ধতির নির্বাচন বইটিতে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানানো হয়। এর কিছুদিন পর কমিউনিস্ট পার্টির সিপিবি সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। 27 এপ্রিল 2005 জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এক সাংবাদিক সম্মেলনে প্রস্তাব পেশ করেছেন যে প্রার্থীকে ভোট না দিয়ে দলকে ভোট দেওয়ার পদ্ধতি চালু হওয়া প্রয়োজন, যে পদ্ধতির নাম আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি বা সংক্ষেপে পিআর। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ভোটারদের ভোটের মূল্যায়ন হয়, কালো টাকা ও পেশিশক্তির প্রভাব থেকে মুক্ত থাকার সুযোগ তৈরি হয়। এ পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচিত হলে জাতীয় সরকারের একটা নমুনা প্রতিষ্ঠিত হবে। আমরা এ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে শীঘ্রই আলোচনায় বসব। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা শুরু থেকেই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে অবস্থান করছি। সংখ্যানুপাতিক পদ্ধতি অনেক বেশি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক। তবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দেশ রূপান্তরকে বলেন, বিএনপির যে জনসমর্থন আছে সেটা ভাঙার জন্য সংখ্যানুপাতিক ব্যবস্থা কৌশল হিসেবে নিয়েছে একটি পক্ষ। আমাদের যে 31 দফা সংস্থার প্রস্তাব রয়েছে সেখানে নির্বাচন ব্যবস্থা নিয়ে স্পষ্ট বলা আছে। অন্য আরও অনেক দলের সঙ্গে কথাই বলেই এ সংস্কার প্রস্তাব আনা হয়েছে। আমাদের প্রস্তাব অনুযায়ী সংসদ নির্বাচন হলে সব দলেরই প্রতিনিধিত্ব থাকবে, অনুপাতিক পদ্ধতির আর প্রয়োজন হবে না।
গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, সাংখ্যানুপাতিক ব্যবস্থা চালু হলে নির্বাচন প্রক্রিয়ার কিছুটা উন্নতি হবে, কারণ এই পদ্ধতিতে ভোটের আয়োজন হলে অঞ্চলভিত্তিক সংসদ সদস্য মনোনয়ন পাওয়া নিয়ে প্রতিযোগিতা, টাকার খেলা ও সন্ত্রাসের গুপ্ত থাকবে না। আগেই দল থেকে তালিকা প্রকাশ করবে, দলগুলো যত শতাংশ ভোট পাবে সে অনুযায়ী আসন পাবে। তিনি বলেন, সাংখ্যানুপাতিক ব্যবস্থা চালুর বিষয়টি গ্রহণযোগ্যতা পাচ্ছে, বিভিন্ন পর্যায়ে এটার পক্ষে সম্মতিও তৈরি হচ্ছে। বড় দলগুলো এখন পরিষ্কারভাবে অবস্থান নিয়ে এটা নিয়ে রাজনৈতিক দলগুলো যদি জনমত তৈরি করতে পারে তাহলে আংশিকভাবে হলেও এ পদ্ধতি বাস্তবায়ন হবে। প্রচলিত পদ্ধতিতে প্রার্থী বিজয়ের প্রধান অবলম্বন হলো বিরাট অঙ্কের অর্থ। নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে না পারলে সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, উন্নতমানের পার্লামেন্ট গঠন করা অসম্ভব। নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বিবিসি বাংলাকে বলেন, প্রচলিত পদ্ধতিতে ভোট হলে নিজস্ব ভোট ব্যাংক কাজে লাগিয়ে বা স্থানীয় ইমেজ কাজে লাগিয়ে কেউ জিতে সরকার গঠন করতে পারে। সেক্ষেত্রে অনেক সময় বেশিরভাগ ভোটারে মতের প্রতিফলন হয় না। আর আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে ভোটের আগে প্রতিটি দল ক্রম ভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রতিটি রাজনৈতিক দল তার প্রাপ্ত ভোটের হার অনুসারে আসন সংখ্যা পাবে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, কিছু রাজনৈতিক দল সারা দেশে গড়ে 10 থেকে 15% ভোট পেলেও সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকে না। আসন ভিত্তিক একক সংখ্যাগরিষ্ঠ না হওয়ার কারণে এই পদ্ধতিতে ভোট হলে সেসব দলের সংসদে প্রতিনিধিত্ব থাকবে। বর্তমান নির্বাচন ব্যবস্থা প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে না। যেমন ধরা যাক, একটি আসনে 5 জন প্রার্থীর মধ্যে যদি তারা যথাক্রমে 27%, 26%, 21%, 17%, 9% করে ভোট পায়, তাহলে যিনি 27% ভোট পেয়েছেন তিনি নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব গণ্য হবেন। যদিও তিনি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট মোটেও পাননি, মানে প্রদত্ত ভোটের 51%। এ অবস্থায় একটি দল 300 আসনে প্রার্থী দিয়ে প্রত্যেকটিতে মোট ভোটের 20% ভোট পেয়েও একটি আসনও নাও পেতে পারে। অন্যদিকে প্রধান দুটি দল গড়ে 41% ও 39% করে ভোট পেয়ে সব আসন পেয়ে যেতে পারে। সঙ্গতি এই ব্যবস্থা মোটেও জনমতের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করে না। বর্তমানে সংখ্যাগরিষ্ঠ ভোটের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে একটি বড় ধরনের ভাওতাবাজি আছে, যা আমরা অনেকেই বুঝি না। আসলে সংখ্যাগরিষ্ঠ তখনই বলা যাবে যখন 100 জনের মধ্যে অন্তত 51 জন কারো পক্ষে থাকবে বা সমর্থন করবে। সংখ্যাগরিষ্ঠ শব্দের মানে হচ্ছে অধিকাংশ বা বেশিরভাগ কোনো কিছু। অঙ্ক, বিজ্ঞান, প্রযুক্তি, তত্ত্ব সব জ্ঞানী তাই বলে। প্রশ্ন হচ্ছে, তাহলে কেন আমাদের নির্বাচনী ব্যবস্থায় এই অদ্ভুত সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা বিদ্যমান এবং তা যুগ যুগ ধরে অব্যাহত আছে? আমাদের রাজনৈতিক দলগুলোর রহস্যময় উদাসীনতা ও নির্বাচনের সংকীর্ণ রাজনৈতিক সমীকরণের কারণেই তা টিকে আছে। এইভাবে জনগণের প্রকৃত গণতন্ত্রের স্বাদ থেকে বঞ্চিত করে এবং তাদের সঙ্গে ভোটের সংখ্যাগরিষ্ঠতার নামে প্রতারণা ছাড়া আর কিছুই হয় না। তত্ত্ব ও বাস্তবতার মধ্যে যদি সংযোগ ঘটানো জানা যায়, তাহলে তার পরিণতি কী হয় বর্তমানে পরিস্থিতিতে এর একটি বড় প্রমাণ। প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে পিআর পদ্ধতির পার্থক্য কী? বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় 300টি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো। ধরা যাক, বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসন মোট 4 জন প্রার্থী 4টি দল থেকে নির্বাচিত করেছে। এই নির্বাচনে ভোট পড়েছে 85%। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জন প্রার্থী 20% করে ভোট পেল, আর চতুর্থ প্রার্থী পেল 25% ভোট। বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন, আর ওই 3টি দলের 60% ভোট তেমন কোনো কাজে আসবে না। একইভাবে সারা দেশের অন্তত 290 আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করে, তাহলে মাত্র 25% ভোট দিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য করবে। অথচ বাকি 3 দল মিলে 60% ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকলো না সংসদে। এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না। গত 2টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও তার বিশ্লেষণ। এবার নজর দেওয়া যাক বিগত 2টি জাতীয় সংসদ, 8ম ও 9ম নির্বাচনের ফলাফল, তার একটি পর্যালোচনা। এই 2টি জাতীয় সংসদে বেছে নেওয়া হয়েছে কারণ এই নির্বাচন দুটি কোনো দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়নি, হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.41% ভোট এবং আসন সংখ্যা ছিল 193টি, আর আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট এবং আসন সংখ্যা ছিল 62টি। 2008 সালে আওয়ামী লীগ পেয়েছিল 49% ভোট, যার আসন সংখ্যা ছিল 230টি, এবং বিএনপি পেয়েছিল 33.2% ভোট, যার আসন সংখ্যা ছিল 30টি।
ফিগার 1, বিগত 2টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের শতাংশ প্রাপ্ত আসনের তুলনামূলক চিত্র উপরের আলোচনায় দেখলাম। গত 2টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের শতাংশ এবং প্রাপ্ত আসনের তুলনামূলক চিত্র। এবার হিসেবটা একটু অন্যভাবে করা যাক। যদি বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা থাকতো তাহলে এই চিত্রটি কেমন হতো? ফিগার 2, ভোটের শতাংশের ভিত্তিতে আসন নির্বাচিত হলে কোন দল কতগুলো আসন পেত? টোটাল কাস্টিং ভোটকে একটি ইউনিট হিসাবে ধরে বিষয়টির একটি তুলনামূলক পরিসংখ্যানগত চিত্র তুলে ধরা হয়েছে। প্রদত্ত ভোটকে 100% ধরে হিসেবটা করতে হবে। যেহেতু আসন সংখ্যা 300, তাই প্রাপ্তের ভোটের হারকে 100 পূরণ 300 3 গুণ ধরে আসন নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির প্রাপ্ত শতাংশ ভোটে কোন দল আসনে কতগুলো করে সিট পেত? 2001 সালে বিএনপির প্রাপ্ত ভোট ছিল 41.41%। সেই অনুযায়ী বিএনপি আসন পেত 124টি, আর আওয়ামী লীগের ভোট ছিল 40.1%। সে অনুযায়ী তারা আসন পেত 120টি। 2008 সালে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল 49, সেই হিসাবে আওয়ামী লীগ আসন পেত 147টি, বিএনপি পেয়েছিল 32.2% ভোট, সেই হিসাবে আসন পেত 99টি। ভোট ও আসনের হিসাবের এই যে অন্যায্য গরমিল, এটাই এই নির্বাচনী ব্যবস্থার একটি মারাত্মক ত্রুটি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনোভাবেই জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে না, যার জন্য এই নির্বাচনী ব্যবস্থার সংস্কার পরিবর্তন জরুরি। বর্তমান নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন বা সংস্কার যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করা হয় তাহলে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন ঘটবে। নির্বাচনী ব্যবস্থার পরিবর্তনে কী সুবিধা হবে? 1, এতে প্রদত্ত ভোটের হার অনুযায়ী আসন বন্টন হবে এবং ভোটের যথার্থ মূল্যায়ন হবে। জনমতের মতামতের প্রকৃত প্রতিফলন ও মূল্যায়ন ঘটবে। নেতৃত্ব ও রাজনৈতিক দলগুলোর জনমত ও জনগণের প্রতি অধিক দায়বদ্ধতা তৈরি হবে। রাজনীতি হবে অধিক জনমুখী ও কর্মসূচি কেন্দ্রিক। ব্যক্তি, নেতা, পরিবার কেন্দ্রিক রাজনীতির বিপরীতে যৌথ নেতৃত্বের চর্চা ও গুরুত্ব বাড়বে। সংসদে কোনো বিল পাশ করতে হলে অন্যান্য দলের অংশগ্রহণ ও মতামত গুরুত্ব পাবে এবং সংসদে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভাব বৃদ্ধি পাবে। গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরোধী যে কোনো কর্মকাণ্ড বাধার সম্মুখীন হবে। দলীয় সংকীর্ণতার মনোভাব, রাজনৈতিক অচলাবস্থা, সমস্যা, সংকট, দ্বন্দ্ব, সংঘাতের মাত্রা কমে যাবে। কোনো রাজনৈতিক দলের স্বৈরাচারী মনোভাবাপন্ন হবার সুযোগ কমবে। জাতীয় স্বার্থে ঐক্যমতের পরিবেশ তৈরি হবে। নির্বাচনের পেশি শক্তি ও টাকার খেলা বন্ধ হবে। এই ব্যবস্থায় বড় দলগুলোর বাইরেও অনেক ছোট বিকাশমান দল সুযোগ পাবে সরকারের অংশগ্রহণের। এতে গণতন্ত্রের ভিত্তি প্রসারিত ও রাজনীতিতে প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের চর্চা হবে। রাজনীতির নীতি ও আদর্শ চর্চা বাড়বে। দল তাদের অধিকতর সৎ, শিক্ষিত, দক্ষ, যোগ্য, অভিজ্ঞ ব্যক্তিকে সংসদ পাঠাবে। ফলে সংসদের মান, পরিবেশ ও কার্যক্রম উন্নত হবে। নির্দলীয় সরকার না সংখ্যানুপাতিক নির্বাচন কোনটি জরুরি? বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুর চেয়ে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা কার্যকর করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামগ্রিক বিশ্লেষণে বলা যায়, এই ব্যবস্থা কার্যকর করা গেলে বাংলাদেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নের পরিবেশ তৈরি হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে বিতর্ক চলছে, এই প্রশ্নের খণ্ডিত সমাধান আপাতত স্বস্তির হলো প্রকৃত ও দীর্ঘমেয়াদী সমাধান দেবে না। বিগত 4টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও বাংলাদেশের রাজনৈতিক সমস্যার কোনো সমাধান হয়নি। বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের ধারা ও বৈশিষ্ট্য বিশ্লেষণ বলা যায়, এ ব্যবস্থা অধিক কার্যকর। এই ব্যবস্থার কারণে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া হবে অনেক কঠিন ও দুরূহ কাজ, যার ফলে ব্যক্তি ও দলীয় স্বার্থে কোনো কিছু করা হবে প্রায় অসম্ভব এবং যে কোনো বিল পাশ করতেও বিরোধী দলীয় সহযোগিতা প্রয়োজন হবে। এই ব্যবস্থা কার্যকর করা গেলে বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের ইতিহাস লেখা হবে ভিন্নভাবে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় যে দীর্ঘ সংগ্রাম ও সহিংসতা ও অবিশ্বাস, তা হবে অতীত বিষয়। বাংলাদেশে কি এ পদ্ধতিতে নির্বাচন সম্ভব? বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অনেক রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলেছেন। সম্প্রতি এ নিয়ে একটি সেমিনারে জামায়াতে ইসলামী আন্দোলন ও কমিউনিস্ট পার্টি সহ অনেক রাজনৈতিক দল আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে দাবি তুলেছেন। তবে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে। প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচন
নির্বাচনের পক্ষেই অবস্থান করছে। নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা একদিকে যেমন স্বৈরশাসনের পথ রোধ করে, অন্যদিকে এই পদ্ধতিতে ভোটারদের জনমত ও প্রতিফলন নিশ্চিত হয়। এমন বড় একটি রাজনৈতিক দলের আপত্তিতে এই পদ্ধতি নির্বাচন ব্যবস্থা চালু করা সম্ভব কিনা সেটি নিয়েও নানা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে, সব দল রাজি হলে এরকম একটি ব্যবস্থার ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেওয়া যেতে পারে। বিশ্বের যেসব দেশে এই পদ্ধতি ভোট হচ্ছে তার উদাহরণ টেনে বিশ্লেষকরা বলেছেন, শিগগিরই চালু না হলেও ধীরে ধীরে আনুপাতিক পদ্ধতিতে ভোটের পথে হাঁটতে পারে বাংলাদেশ। রাজনৈতিক দলগুলোর আপত্তি ও সম্মতি। সম্প্রতি দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে একটি সেমিনার আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। সেই সেমিনারে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ দেশের অনেকগুলো রাজনৈতিক দল ও নির্বাচন বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। এই সেমিনারে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ বিদ্যমান পদ্ধতির পরিবর্তে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেন। ওই দলগুলোর মধ্যে অনেক দলই প্রধান উপদেষ্টার সাথে সম্প্রতি অনুষ্ঠিত সংলাপে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছিল। এই পদ্ধতিতে মধ্য ও ছোট রাজনৈতিক দলগুলোর ঐক্যমত থাকলেও এ নিয়ে আপত্তি আছে অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির। দলটির শুরু থেকেই বর্তমান নির্বাচন ব্যবস্থাকে সমর্থন করে আসছে জাতীয় নির্বাচনে। আরেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এসব সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। নির্বাচন বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, বিএনপি মনে করে এখন প্রচলিত পদ্ধতিতে ভোট হলে সংখ্যাগরিষ্ঠ আসন তারাই পাবে, তারা অন্য কাউকে কিছু দিতে চায় না, যে কারণে তারা আনুপাতিক ভোটের বিপক্ষে। বিশ্লেষকরা বলেছেন, শুধু বিএনপি না, অতীতে এই প্রস্তাব আসলে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দুটি দল না চাওয়াতে এই পদ্ধতি চালু হয়নি। অধ্যাপক তোফায়েল আহমেদের মত হচ্ছে, এই ধরনের নির্বাচন ব্যবস্থা চালু করতে যদি বেশিরভাগ রাজনৈতিক দলও জনমতের চাপ থাকে তাহলে একটি রাজনৈতিক দল না চাইলেও এই ব্যবস্থায় ভোট করা সম্ভব। তিনি বিবিসি বাংলাকে বলেন, ছোট রাজনৈতিক দলগুলোর অনেকেই খুব আগ্রহ দেখাচ্ছে এই পদ্ধতিতে দ্রুত ভোট চালুর জন্য। বড় রাজনৈতিক দল নিজেদের স্বার্থে এটা চাইছে না। দীর্ঘদিন রাজতন্ত্রের পতনের পর নেপালে এই পদ্ধতি চালুর উদাহরণ টেনে বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘমেয়াদী স্বৈরশাসন ও একনায়কত্ব রোধে সমাধান হতে পারে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা। সংখ্যানুপাতিক নির্বাচনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভোটের অপচয় ঘটে না। যে দল যত বেশি % ভোট পাবে সংসদে সে তত % অনুসারী আসন পাবে, যে কারণে প্রতিটি নাগরিকের ভোটই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নির্বাচন পদ্ধতি সংক্ষেপে বলতে পারি যে, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে 1 নম্বরে ব্যালটে প্রার্থী থাকবে না, দলীয় প্রতীকে ভোট হবে। 2, যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে আসন বন্টন হবে। 3, বর্তমানে বিশ্বের 91টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে। 4, সংসদে ছোট ছোট দলের অংশগ্রহণ থাকবে, যার কারণে কেউ স্বৈরাচার হতে পারবে না। আলহামদুলিল্লাহ, পিআর পদ্ধতি সম্পর্কে বইটির সম্পূর্ণ পড়লাম। আপনারা যারা পড়তে পারেন বইটি ক্রয় করবেন। বইটির মূল্য হচ্ছে 30 টাকা। আর যারা না পড়তে পারেন তাদের বোঝার জন্য আমি বইটি পড়ে শোনালাম, খেয়াল করে পড়বেন। আশা করি পিআর পদ্ধতিতে কারো কোনো দ্বিমত থাকবে না। সবাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাবেন, যেটা দেশ এবং জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজমুক্ত একটি দেশ গঠনে আশা করি ভালো ভূমিকা পালন করবে। এই বলে পিআর পদ্ধতিতে নির্বাচন বইটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে।